নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশে আজ ৭১তম জাতীয় তাঁত দিবস উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের কৃষক, মৎস্যজীবী এবং গোপালকদের স্বার্থের সঙ্গে ভারত কখনোই আপোস করবে না। নতুন দিল্লিতে আজ এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, কৃষকদের কল্যাণই তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়েই সংসদে আজ উপকূলীয় নৌ পরিবহন বা কোস্টাল শিপিং বিল ২০২৫ পাশ হয়েছে। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। দেশের উপকূলীয় জলপথ দিয়ে পণ্য পরিবহনে যুক্ত জলযান নিয়ন্ত্রণের বিষয়টি এই বিলে রয়েছে। উপকূলে জাহাজ চলাচল, উপকূলীয় বাণিজ্যের অগ্রগতি এবং দেশীয় অংশগ্রহণকে উৎসাহিত করতে পুরনো আইনে সংশোধন করা হয়েছে। এছাড়াও লাইসেন্স বা অনুমতিবিহীন জাহাজ চলাচল রুখতে, জলযান আটক, মিথ্যা তথ্য দেওয়া বা মহানির্দেশকের নির্দেশ লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি বিধানের সংস্থান রয়েছে এই বিলে। সভায় বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গৃহীত এই সংস্কারের ফলে দেশে উপকূল রেখার পূর্ণ ক্ষমতা বিকশিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রস্তুতি চলছে। এই সংশোধনী প্রক্রিয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সম্পূর্ণ প্রস্তুত বলে আজ নির্বাচন কমিশনকে পাঠানো এক রিপোর্টে জানানো হয়েছে। কোনো বুথেই এবার থেকে ১২০০-র বেশি ভোটার থাকা যাবে না বলে কমিশন নির্দেশ দিয়েছিল। সেই মতো রাজ্যে বুথের সংখ্যা ৮০,০০০ থেকে বাড়িয়ে ৯৪,০০০-এর কিছু বেশি করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, নতুন বুথগুলির তালিকা ইতিমধ্যেই সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই বর্ধিত এই বুথ সংখ্যা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকের ভিত্তিতে তৈরি রিপোর্ট পর্যালোচনা করেই কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন রাজ্যের ২৩টি জেলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০টি জেলার বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করেছে। আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা জেলার তালিকা এখনও প্রকাশ করা হয়নি। এদিকে এসআইআর এর নামে এ রাজ্যের মানুষদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুথ লেভেল আধিকারিক বা বিএলওরা যে রাজ্য সরকারি কর্মী তা তাদের স্মরণ করিয়ে দিয়ে যেভাবে হুমকি দিয়েছেন সে বিষয়ে প্রতিনিধি দল কমিশনকে অবহিত করে আর্জি জানায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও। বিজেপি নেতা অমিত মালব্য পরে সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটারদের নাম যাতে অন্তর্ভুক্ত করা না হয় তা সুনিশ্চিত করতে প্রতিনিধি দল কমিশনের কাছে আর্জি জানিয়েছে। তবে ভোটার তালিকা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত থাকবে, নির্বাচন কমিশন তাদের এই আশ্বাস দিয়েছে বলে শ্রমিক ভট্টাচার্য জানান। এদিকে ভোটার তালিকায় কারচুপি নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। সামাজিক মাধ্যমে এক ফ্যাক্ট চেক পোস্টে নির্বাচন কমিশন এ ধরনের অভিযোগকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে জানিয়েছে, শ্রী গান্ধী যদি বিশ্বাস করেন তাঁর বক্তব্য সত্য, তাহলে তাঁর উচিত নির্বাচনী বিধি মেনে শপথ বা ঘোষণাপত্রে স্বাক্ষর করা। আর যদি তাঁর বক্তব্য শ্রী গান্ধী সত্য বলে বিশ্বাস না করেন, তবে দেশবাসীকে বিভ্রান্ত করতে এ ধরনের মন্তব্য বন্ধ করা উচিত। বিজেপিও রাহুল গান্ধীর এ ধরনের দাবির সমালোচনা করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় আক্রমণের নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন, রাজ্য পুলিশের উপস্থিতিতে এই আক্রমণ চালানো হয়েছে, যা আরও উদ্বেগের। এই ঘটনা মমতা ব্যানার্জি সরকারের অধীনে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ারই স্পষ্ট প্রতিফলন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের ঘটনায় অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যসভা দলনেতা জেপি নাড্ডাকে এনডিএ তাদের জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনের জন্য ক্ষমতা দিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ সাংবাদিকদের জানান, সংসদ ভবন চত্বরে আয়োজিত সংসদীয় দলের এক বৈঠকে আজ এই ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে পৌরোহিত্য করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রীর গৃহীত সিদ্ধান্ত এনডিএ জোটের সব দল গ্রহণ করবে বলেও জানান তিনি। আগেই জানানো হয়েছে, দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। এজন্য নির্বাচন
নির্বাচন কমিশন আজ বিজ্ঞপ্তি জারি করে। এর মধ্যে দিয়ে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। আগামী 21 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন চলতি মাসের 25 তারিখ। সর্বসম্মতিক্রমে কেউ উপরাষ্ট্রপতি হলে নির্বাচনের প্রয়োজন পড়বে না, তবে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে এই পদে ভোট গ্রহণ অবশ্যম্ভাবী। ভোট গ্রহণের দিনই ফল প্রকাশ করা হবে। নতুন প্রজন্মের মনে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জাগিয়ে তুলতে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের কলকাতা আঞ্চলিক ডিপোর উদ্যোগে হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় আজ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বেহালার বরিশা হাই স্কুলে তিরঙ্গা আর্ট কর্মসূচির আওতায় স্কুলের দেওয়াল, বোর্ডে তিরঙ্গার প্রতীক আঁকা, তিরঙ্গা থিমে রঙ্গোলি বানানোর পাশাপাশি স্কুল পড়ুয়াদের জন্য তিরঙ্গা ভিত্তিক চিত্রাঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই ভারত সফর করবেন। দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আজ মস্কোয় রাশিয়ার নিরাপত্তা পর্ষদের প্রধান সের্গেই শোইগুর সঙ্গে সাক্ষাতের পর একথা জানান। তিনি বলেন, এখনও পর্যন্ত এই সফরের নির্দিষ্ট দিনক্ষণ জানানো না হলেও সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত। শ্রী ডোভাল বলেন, ভারতের সঙ্গে রাশিয়ার এক বিশেষ এবং দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং ভারত সেই সম্পর্ককে যথাযথ মূল্য দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী দিনে সাক্ষাতের ব্যাপারে সহমত হয়েছেন বলে ক্রেমলিন জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে আজ রুশ রাষ্ট্রপতির বৈঠকের পরই ট্রাম্প পুতিন সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়। ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, কোথায় এই বৈঠক হবে তা পরে ঘোষণা করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় 70টি দেশের ওপর নতুন করে আমদানি শুল্ক চাপিয়েছে। এই হার 10 থেকে 70% বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো আমেরিকার গুরুত্বপূর্ণ সহযোগী দেশগুলির ওপর 15% শুল্ক বসানো হয়েছে। অন্যদিকে ব্রাজিলের কিছু পণ্যের ওপর শুল্ক হার সর্বোচ্চ 50% মতো আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এশিয়ার উন্নয়ন ও বিকাশে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়র ভারতের সঙ্গে বৃহত্তর ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন। বেঙ্গালুরুতে আজ তিনি ফিলিপিন্স ও ভারত ব্যবসায়িক মঞ্চে ভাষণ দিচ্ছিলেন। আজকের অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে 18টি মৌ স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। 1941 সালের 7ই আগস্ট 80 বছর বয়সে প্রয়াত হন বিশ্বকবি। সে দেশের ক্যালেন্ডার অনুযায়ী আজ 22শে শ্রাবণ তাঁর প্রয়াণ বার্ষিকী। এদিকে রবীন্দ্র প্রয়াণ বার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে আগামীকাল নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশে আজ 51তম জাতীয় তাঁত দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, আজ সারা বিশ্বে টেকসই বস্ত্রের চাহিদা বেড়েছে। अब रेमी फाइबर भी भारत में उपजाना शुरू किया है और लीलन भी अब भारत में उपजाना शुरू कर दिया है। कॉटन तो होता ही है। हम चाहते हैं कि हैंडलूम में अब टेक्नोलॉजी साथ करे। জাতীয় তাঁত শিল্প দিবসে আজ নদিয়ার ফুলিয়ায় বিজেপির একটি প্রতিনিধি দল শিল্পীদের বাড়ি বাড়ি ঘুরে বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। তাঁত শিল্পী স্বপন পোশাক জানিয়েছেন, সরকার এই শিল্পের দিকে নজর দিক। আমরা একটা টাঙ্গাইল শাড়ির বাজার তৈরি করেছিলাম। সেই টাঙ্গাইল শাড়ির বাজার বিশ্বময় ছড়িয়ে গিয়েছিল তার শিল্পকলায়, তার নিপুণ কাজে। সেটা আজকে প্রতিযোগিতায় হারিয়ে যাচ্ছে, প্রায় নিঃশেষ। তা আমরা চাই সরকার এর উপরে কঠোরভাবে নজর দিক এবং তাদের পাশে এসে দাঁড়িয়ে সেই শিল্পকলাকে বাঁচিয়ে তুলুক। 134তম ডুরান্ড কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাব বড় জয় পেয়েছে। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব বিএসএফকে 3-0 গোলে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं विशाल शर्मा।